রেডিওটা বাজছে সুরে, গল্প আসছে শনিবার ঘুরে। নমস্কার, আমরা গপ্পের রেডিও। বিভিন্ন স্বাদের গল্পের সম্মান নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলেধরা। তিনি জন্মেছিলেন 1894 সালে 12 সেপ্টেম্বর। বাংলা সাহিত্যে পাঠক তাকে মূলত চেনে পথের পাঁচালী এবং অপুর সৃষ্টিকর্তা রূপে। পথের পাঁচালী ছাড়া তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে আছে অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, অশনি সংকেত ইত্যাদি। ছোট গল্পের মধ্যে আছে একটা ভিন্ন স্বাদের মজার গল্প, বাক্সবদল। কিশোরদের জন্য লেখা চাঁদের পাহাড় আজও আমাদের অতি প্রিয়। 1950 সালে 1 নভেম্বর মাত্র 55 বছর বয়সে তার মৃত্যু হয়। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি সৌম্য। গল্পটি আমরা নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত ভয় সমগ্র এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের উপস্থাপনা, ছেলেধরা। সবাই মিলে বাসায় ফিরে এলাম। এসেই দেখি চুমড়ির মা বাংলোর বারান্দাতে বসে, তার সঙ্গে নাহানপুর গ্রামের কয়েকটি লোক। নাহানপুর সোন নদীর ধারে একটি গ্রাম, বেশিরভাগ গোয়ালার বাস এই গ্রামে। সোনের চরে গরু মহিষ চড়িয়ে দুধ ঘি উৎপাদন করে, ডিহিরি থেকে ঘি চালান দেয়। এই নাহানপুর গ্রাম থেকেই 3টি ছেলে হারিয়েছে গত 15 দিনের মধ্যে। ভীষণ আতঙ্কের সৃষ্টি হয়েছে এই গ্রামের অধিবাসীদের মধ্যে। সেটাকে নিতান্ত অকারণ বলি কি করে? একটা লোক এগিয়ে এসে বললে, কি হলো বাবু? কিছু না, তোমরাও তো খুঁজছিলে। হ্যাঁ বাবুজি, আমাদেরও কিছু না। তোমরা কোথায় গিয়েছিলে? বহুত দূর, বন জঙ্গলের দিকে। সেসব দিকে তোমরা যেতে পারবে না, তোমরা চেনো না সেদিক। পরে ওরা পরামর্শ করতে বসল। আমরা বাঙালি বাবুর লেখাপড়া জানি, আমরা কি বা পরামর্শ দিয়ে দিই? 15 দিনের মধ্যে 3টি ছেলে উধাও। এখানে বাস করা বড্ড দায় হয়ে উঠল। ডিহিরি শহর এখান থেকে অনেকটাই দূর, প্রায় 9 মাইল রাস্তা। সেখানে গিয়ে পুলিশের সাহায্য চাওয়া কি উচিত নয়? আগের লোকটার নাম বন্নু আহির। বললে ওই অঞ্চলে হিন্দিতে, बाबू उधर जंगल पहाड़ है, वही अंचल का गांव भी है। ज्यादा लोग वहां पे नहीं रहता, दूर दूर गांव है। अगर इस तरह से इधर कुछ मुसीबत हुआ तो हम लोग यहाँ पे कैसे जिएंगे? आप लोग यहाँ पे घूमने के लिए आए हैं, आप लोग मजमदार साहिब के कुटी में रह रही है, ये मेरे लिए बहुत खुशी का बात है। मजमदार साहिब तो बहुत अमीर आदमी है, यहाँ पे वो नहीं आता है। जब नई नई कुटी बना था तब बहुत आते थे, आप वो नहीं आते यहाँ पे। ওরা সেদিন যখন চলে গেল তখন রাত 10টা। বেশ দল বেঁধে মশাল জেলে চলে গেল। সতীশগিরির দলপতিত্বে পরদিন হৈ হৈ করে হারানো ছেলে খুঁজতে বেরোনো গেল। হঠাৎ করে ওঠাই হতো এমন ঠিকও ছিল, কিন্তু একজন মহিষ চড়ানো বৃদ্ধ রাখাল আমাদের বারণ করলেন। ওখানে কি করতে যাবে বাবুজি? লোটাস ঘরে কোনো লোক থাকে না, চৌকিদার একজন আছে, সে সব সময় উপরে থাকে না, নিচে নেমে আসে। ওখানে যাওয়া মিথ্যে। বনের মধ্যে এক স্থানে আমরা সেদিন বাঘের থাবার দাগ দেখতে পেলাম। মহুয়া গাছের তলায় দিব্যি বড় বাঘের পায়ের থাবার দাগ। আমাদের মধ্যে একজন বললে, আমাদের বাঘে নিচ্ছে না তো, যে বাঘের ভয় এতেছে। হিরো বললে, তাই বা কি করে সম্ভব? বাঘ গায়ের মধ্যে ঢুকলে সেখানে তো পায়ের দাগ থাকতো। দুপুরে আমরা খেতে এলাম বাসায়। সোনের চরে বালুহা শিকার করে এনেছিল ধীরেন। আজ সকালে 10 মিনিটের মধ্যে 3টি। খুব মজা করে হাঁসের মাংস খাওয়া যাবে সবাই মিলে। সতীশগিরি খাওয়ার সময় বললে, শিকার করা বর্বরের কাজ, তা জানো তো? আমরা সবাই চুপ। বাজার থেকে মাংস কিনে খাওনি কখনো?
আমি দেখে শুনে সেই জন্তুকে মারিনি। আমি না কিনলেও অপরজন কিনত। খাওয়া দাওয়ার পরে হঠাৎ বাইরে একটা গোলমাল উঠল। জন কয়েক লোক এসে হাজির হলো বাংলোর কম্পাউন্ডে। সতীশগিরি এগিয়ে গিয়ে বললে, কি হয়েছে কি? আবার ছেলে চুরি গিয়েছে আজ? আমরা তো সবাই অবাক। আজ কোন গাঁ থেকে? নাহানপুর থেকে 2 মাইল ওদিকে উনাও বলে একটা গাঁ। একটা ছোট ছেলে নিয়ে মা ফিরছিল গাঁয়ের বাইরের মাঠ থেকে। ছোট ছেলেটাকে এক জায়গায় ওর মা রাস্তার পাশে রেখে শাল পাতা ভাঙতে গিয়েছিল। ফিরে এসে দেখে ছেলে আর নেই। বাঘের পায়ের দাগ? না বাবু। মানুষের? অত ভালো করে মেয়ে মানুষ কি দেখেছে? আমরা বাংলো থেকে সন্ধ্যের আগেই বেরিয়েছি। কত জায়গায় খুঁজলাম, কিন্তু কোনো পাত্তাই পাওয়া গেল না খোকার। সেই বনবেষ্টিত পাহাড় জঙ্গলে সন্ধ্যার পর বেরোনো কত বিপজ্জনক আমরা তা জানি, কিন্তু তবু ছেলেটিকে যদি খুঁজে এনে মায়ের করে তুলে দেওয়া যায়, সেই আনন্দ কি কম কথার? যদি পারা যায়, যদি খোকার মায়ের বুকে হাসি ফোটাতে পারি। কিন্তু এদিকে রাতও বড্ড হয়ে আসছে। সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলো হিরু। বিদেশ বিভূই জায়গা, জঙ্গলাবৃত পাহাড় চারিধারে, বাঘেরও ভয়ও আছে। বৈশাখ মাসে চড়া রোদে পাহাড়টিতে যেন আগুন হয়ে আছে। এক প্রহর রাত্রি পর্যন্ত ঠান্ডাও হয় না, তাও তেমন ঠান্ডা হয় না। বিদেশে বেড়াতে এসে কি শেষে বাঘের পেটে যাব নাকি? কথাটা ঠিক। সতীশ মহারাজের কি আবার, তার তো বাপ মা নেই, মরে গেলে কাঁদবেই বা কে? আমাদের তো তা নয়, আমাদের তো সবাই বেঁচে। হিরু বললে, আজ কদিন হলো আমরা এসেছি এখানে? আমি বললাম হিসাব করে, আজ কিন্তু 13টা দিন হয়ে গেল। আর কতদিন থাকা হবে? আর 4-5 দিন। কিন্তু এই হাঙ্গামাটা না চুকলে তো। ঘরের পয়সা খরচ করে বেড়াতে এসে কি ফ্যাসাদ। ধীরেন একটু বিরক্তির সঙ্গে বললে, কে জানতো এমন তোর হবে? তাহলে কি? সতীশ আমাদের মধ্যে সাধু প্রকৃতির লোক, অনেকটা সত্যবাদী, পরোপকারী। ওকে আমরা এই জন্য অবশ্য সতীশগিরি, কখনো সতীশ মহারাজ বলে ডাকতাম। অবশ্যই সেটা ব্যঙ্গোচ্ছলে। সতীশ মহারাজ বললে, ওর মায়ের কান্না শোনবার পরেও তোমরা এই কথা বলতে পারলে? ও মাঝে মাঝে আমাদের মধ্যে বিবেক জাগিয়ে তোলার চেষ্টা করে এইরকম। সেই দিন একটা বুড়ি টমাটো নিয়ে যাচ্ছে। আমরা তাকে ডেকে বললাম, এসো টমাটো কিনবো। বুড়ি বাজার দর জানে না বোধ হয়। সে বললে, তোমরা বাবুরা বাজারে কত টাকা করে সবজি কেনো? আমরা জানি 6 পয়সা বাজার দর 1 সের টমাটো। হিরু বললে, 4 পয়সা দর বাজারে, দিবি? বুড়ি দিয়ে গেল, কিন্তু সতীশগিরির তিরস্কারে সে টমাটো আমাদের মুখে ওঠেনি সেদিন। হিরু নির্বুদ্ধিতা, সে গেল বাহাদুরি করতে তা নিয়ে খাওয়ার সময়। আমরা সবাই খেতে বসেছি। সতীশ মহারাজ গম্ভীরভাবে হেঁকে বললে, টমেটোর অম্বল আমার পাতে দিও না। সবাই তো অপ্রস্তুত। সেরকম সুরেই সে হেঁকে বললে, তারপর সেদিন আর উক্ত তরি তরকারি কারোর পাতে পড়ল না। অসম্ভব। যাকগে, আজ কিন্তু সতীশ মহারাজের কথা প্রতিবাদ করলো ধীরেন। বললে, ঝুমরির মা দৌড় খুলে শুয়েছিল কেন রাত্রিরে? তাই কি? তা না হলে তো ছেলে হারাতো না। সে তো নির্বোধ ছেলে মানুষ। তাহলে তার এমন হওয়া উচিত, যখন সবাই জানে এই কথা যে গা থেকে বা এই অঞ্চল থেকে ছেলে চুরি যাচ্ছে প্রায়। এইবার নিয়ে 4টে ছেলে এভাবে গেল। হ্যাঁ, যখন তা সবাই জানে, তখন কি ওর উচিত হয়েছে রাতে দৌড় খুলে শোয়ার? এ গরমে করেই বা কি? তখন তার যাওয়াই উচিত। আমাদের দোষে তো যায়নি। আমি ওদের থামিয়ে বললাম, শোনো, বাজে বকে লাভ নেই। ছেলে চুরি যাওয়া বা হারানো এই অঞ্চলে আমরা এসে পর্যন্ত শুনছি, এ কথা ঠিক। তবু এসব দেশে গ্রাম্য লোকেরা অত সতর্ক হতে শেখেনি, তা তো জানোই। ঘরের ছেলে হারিয়েছি, খুঁজবার চেষ্টা করা যাক। বিশেষ করে ওর মা যখন আমাদের জি। যে কদিন আমাদের ছুটি বাকি আছে খোঁজো। না পাই কলকাতা যাবার সময় মনে অন্তত আমাদের ক্ষোভ তো থাকবে না। এই অজানা বন জঙ্গলের দেশে আমরা এর থেকে বেশি কিছু করতে পারি কি? আমাকে সবাই সমর্থন করলো কিন্তু। হ্যাঁ চলো,
কাল রোটাস ফোর্টে উঠে দেখা যাক। বড্ড সোজা কথা বললে। রোটাস ফোর্টে ওটা চারটিখানি কথা নয়, এই গরমে প্রাণ বেরিয়ে যাবে। ওপরে জল নেই, বাঘ সেদিনও বেরিয়েছিল জঙ্গলে। ফেরবার পথে সন্ধে হয়ে গেলে ওই বন ভেঙে নিচে নামতে পারবো। আমাদের ঘরে বাপ মা আছে সতীশদা। আমি বললাম, তাছাড়া রোটাস ফোর্টে পাহাড়ের ওপর ছেলে নিয়ে গিয়ে তুলবে কে? আমার তো তা মনে হয় না ভাই। দেখতে দোষ বা কি? তুমি বলো যদি আমি তোমার সঙ্গে যাব সতীশ। তুমি ভাবতে পারো এরা কষ্টের ভয়ে হয়তো যেতে চাইবে না। চলো না কাল সকালে। হিরু ও ধীরেন নিজেদের ছোট করতে চায় না। তারা মুখে বললে তারাও যাবে, কিন্তু মনে মনে বোধ হয় বেশ বিরক্তই হলো আমার আর সতীশ মহারাজের ওপর। গ্রামের লোকজন ডাকিয়ে আমরা তাদের বিভিন্ন দলে ভাগ করলাম, তারপর এক এক দিকে পাঠিয়ে দিলাম। আমরা নিজেরাও বেরিয়ে পড়লাম। নাহানপুরের পথে, ডিহিরি যাবার পথে আর সোন নদীর ধারে। সব দিকে আমরা বলে দিয়েছি কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোতে এসে খবর দেওয়া হয়। সেখানে সতীশ মহারাজ স্বয়ং বসে। তাকে কোথাও যেতে দেয়নি আমরা। কারো মুখে কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোয় খবর দেওয়া হয়। সারা দিন কেটে গেল, কেউ কোনো খবর নিয়েই এলো না। কোনো পাত্তাই পাওয়া গেল না হারানো ছেলেটা। সন্ধ্যার অনেক পরে আমরা পরিশ্রান্ত দেহে বাংলোর বারান্দায় পা দিতে না দিতে সতীশগিরির দুর্বার চেরা। কাজে ফাঁকি দিয়েছে কিনা তা দেখে নেবে সতীশ। আমরা কি ওখানে গিয়েছিলাম? সেখানে কি গিয়েছিলাম? অমুক জঙ্গলের পথ কি দেখেছি? একটু চা খাবো। সারাদিন পরিশ্রমের পরে তা কৈফিয়ত দিতে দিতেই প্রাণান্ত হবার উপক্রম। খেয়ে দিয়ে সকলেই শুয়ে পড়লাম। কাল সকালেই তো আবার বেরোতে হবে। ধীরেন বললে, চলো পরশু আমরা এখান থেকে খসে পড়ি। আর এই ঝঞ্ঝাট ভালো লাগে না। আরো দুদিন কেটে গেল, ছেলেটির কোনো পাত্তাই পাওয়া গেল না। ঝুমরির মা তো কেঁদে কেঁদে বেড়ায়। গ্রামের লোকজন এসে ফিরে যায়। আমরা কদিন খোঁজাখুঁজির পরে বেশ আলগায় দিয়ে দিলাম। ক্রমে আরো দিন কেটে গেল। সেদিন আমরা জিনিসপত্র বাঁধা করে রওনা দিলাম। সিমেন্ট পাহাড়ের গা কেটে পাথর নিয়ে যাচ্ছে রীতিরীতি সেই লরিতেই আমরা চলেছি। জিনিসপত্র সমেত আমাদের ডিহিরি স্টেশনে পৌঁছে দেওয়ার ভাড়া 7 টাকা ধার্য হয়েছে। লরিটা ছাড়লো রাত 8টার সময়। পাথর বোঝাই করতে দেরি হয়ে গেল বেশ খানিকটা। পাহাড় জঙ্গলের পথে বোঝাই লরি বেশ একটা জোরে চালাতে পারছে না। আমরা 3 কুড়ি পরে কলকাতায় ফিরছি। মনের আনন্দে গান গাইতে গাইতে চলেছি। ডিমহা ও বোচাহির পাহাড়ের কাছাকাছি পার্বত্য ক্ষুদ্র নদী পার হতে পাথর বোঝাই লরির খানিকটা সময় লেগে গেল। হাঁটু খানিক জল নদীতে, ঘন জঙ্গল দুধারে, হরতুকি, মহুয়া ও শাল। কি একটা পাখি কুস্বরে ডাকছে ডিমহা পাহাড়ের উপরকার বনে। লরি হু হু করে চলেছে। এমন সময় লরিওয়ালা বলে উঠল, ও ক্যা বাবুজি? আমরা তো লরি ড্রাইভারটার পাশেই বসে। তখন রাত 10টা। কোনো দিকে লোকালয় নেই সেখানটাতে। যে দেখি পথ থেকে রাশি 2 দূরে জঙ্গলের মধ্যে এক জায়গায় আগুন জ্বলছে, যেন কেউ আগুন পোয়াচ্ছে আর কি যেন একটা রেঁধে খাচ্ছি। আমরাও চেয়ে দেখলাম, কিন্তু কে ওখানে? কৌতূহল হলো দেখবার জন্য। লরি থামিয়ে রাস্তার এক পাশে রাখলাম। আমিও সতীশ এগিয়ে গেলাম। আমাদের পেছনে পেছনে ধীরেন, হিরু ও ড্রাইভারটি। যখন আধ রাশি মাত্র দূরে আছে আগুন, তখন আমরা অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে অন্ধকার রাত। সোন নদীর ধারের কাস্টর দূর থেকে সাদা কাপড় পরা প্রেতের মতো দেখাচ্ছে। হিরেন বলে উঠলে, সোনের ধারে যাস নে ভাই, ওদিকেই কাশবনে বাঘ থাকে। চল সিমেন্টের পাহাড়ের ওপর। সতীশ মহারাজ গম্ভীরভাবে বললে, ওটা সিমেন্টের পাহাড় নয়। সিমেন্ট জিনিসটা বালির সঙ্গে আরও কয়েকটি জিনিস মিশিয়ে তৈরি হয়। আর ওটা বেলে পাথরের পাহাড়, যাকে বলা হয় স্যান্ডস্টোন। আমাদের মনের অবস্থা এখন সতীশগিরির ভূতত্ত্ব বক্তৃতা শোনবার অনুকূল নয়। আমরা আজ আর খুঁজতে রাজিই নই। আর খুঁজবই বা কোথায়? বড় সিমেন্টের পাহাড়ের তলায় শাল আর কি কি গাছের বনজঙ্গল। সেদিন সন্ধ্যায় এখানে হায়নার হাসি শোনা গিয়েছিল।
সেই হাসি গভীর রাত্রে শুনলে প্রেতের অট্ট হাসির মতো শোনায়। শহরের ছেলে আমরা, আমাদের ভয় কাঁটা দেয়। পাহাড়ের ওপর কলকাতার কোনো ভদ্রলোকের একটা বাংলো আছে, কিন্তু তিনি কোনোদিন এখানে আসেন না। তার বাড়ির দরজা জানলায় উই ধরেছে, কাঠের ফটকটা ভেঙে দুলছে কবজার গায়ে। ভূতের বাড়ি বলে মনে হয় প্রথমটা। লোকে বলে ভূত নাকি আছে। মহুয়ার ফুলের সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে। বড় বড় মহুয়া গাছগুলোর তলায় পাতা পুড়িয়ে দিয়েছিল গত চৈত্র মাসে মহুয়া ফুল সংগ্রহ করবার জন্য। পাতা পড়া ছাইয়ের গন্ধ বাতাসে, ছাইয়ের ওপর আবার পড়েছে শুকনো পাতার রাস। খসখস করে কি একটা জন্তু যেন পালিয়ে গেল তার উপর দিয়ে। ধীরু চমকে উঠে বলল, ও কি রে? আমি বললাম, কিছু না, সে আর হবে আর কি। আমাদের চোখে যা পড়লো তা এই, একটা বড় অগ্নিকুণ্ডের সামনে একজন লোক বসে কি যেন করছে। দূর থেকেই মনে হলো লোকটা দীর্ঘাকার, একটু অসম্ভব ধরনের দীর্ঘাকার। কি একটা নাচছে চড়ছে আগুনের সামনে বসে যেন। সতীশগিরি বললে, সন্ন্যাসী? আমাদের মনে হলো লোকটা নিশ্চয়ই সন্ন্যাসী টন্যাসী হবে, কিন্তু এই জঙ্গলের মধ্যে এই গভীর রাত্রে আচ্ছা সন্ন্যাসী তো। বাঘের ভয় নেই নাকি বাবা? আমরা এগিয়ে গেলাম আর লোকটা বেজায় লম্বা, অগ্নিকুণ্ডের ধারে বসে উবুয়ে কি একটা যেন করছে, আর আগুনের উপর কি একটা নাচছে যাচ্ছে। বেশ বড়, কালো মতো কি একটা, কিন্তু কি ওটা? আলো আঁধারে সে জিনিসটা দেখাচ্ছে যেন একটা কালো কাপড়ের বান্ডিলের মতো। আমাদের সকলেরই দৃষ্টি সেই দিকে, কিন্তু কি জিনিস ওটা? হঠাৎ আমি চমকে উঠলাম। সেই কালো বান্ডিলের মতো জিনিসটা থেকে একটা হাত ঝুলে পড়ল। সঙ্গে সঙ্গে সতীশ মহারাজ ধীরেন একসঙ্গে বলে উঠল, হ্যাঁ রে, ও তো একটা ছোট ছেলে। আমরা তখন ভয়ে বিস্ময়ে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। অদূরে সেই অতি দীর্ঘাকার বিকার দর্শন লোকটাকে রাক্ষসের মতো মনে হচ্ছে। সন্ন্যাসীর সাজও বটে। দীর্ঘ ত্রিপুণ্ডক তার কপালে আঁকা, দীর্ঘ জটাজুট, এতখানি লম্বা দাড়ি তার পড়ছে বুকের উপর। লোকটার সামনে অগ্নিকুণ্ডের উপর একটা ছোট ছেলেকে দু হাত ধরে ঝালসা পোড়া করছে। বাতাসে মরা পোড়া দুর্গন্ধ। আমরা কেউ এগোতে সাহস করলাম না, কারণ মুখে একটা কথা নেই। এই গভীর রাত্রি, নির্জন পাহাড় জঙ্গল, কোথাও লোকালো নেই, সম্মুখেই নর রাক্ষস। কেমন কেমন এক প্রকার আতঙ্কে আমরা সবাই মোহগ্রস্ত হয়ে চুপ করে রইলাম। এক পা কেউ এগোলাম না আমরা। লোকটা আমাদের দেখলে কটমট করে, তারপর যেন খুব বিরক্ত মুখে সেই হাত ঝলসানো ছেলেটাকে কাঁধে ফেলে নিলে আমাদের চোখের সামনে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! ঠিক যেমন লোকে গামছা কাঁধে ফেলে সেই ভঙ্গিতে। তারপর ধীর গম্ভীর পদবিক্ষেপে অন্ধকারে বনের ওপারে অদৃশ্য হয়ে গেলে সতীশগিরির মুখ দিয়ে শুধু বেরিয়ে এলো একটা কথা, ছেলে ধরা। শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে ধরা। গল্প পাঠে আমি সৌম্য, মনুর চরিত্রে সূর্য, রাখাল ও লরিওয়ালার চরিত্রে শঙ্খ, হিরুর কণ্ঠে কৃষ্ণ, ধীরেনের চরিত্রে আকাশ, সতীশের চরিত্রে অয়ন, বুড়ির কণ্ঠে পায়েল, আবহ সঙ্গীতে শঙ্খ, পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন, পর্ব পরিচালনায় টিম গপ্পের রেডিও। পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও।